বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। পবিত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। সবাইকে ঈদ মোবারক। আজকে তোমাদের আইসিটি বিষয়ে ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। ডেটাবেস সিস্টেম ম্যানেজমেন্টের এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো ডেটা। ফার্স্ট আমরা শিখব ডেটা কি, ডেটা কত প্রকার ও কি কি। দেন শিখব ডেটাবেসটা কি, ডেটাবেসটা আমরা কোথায় ব্যবহার করি বা ডেটাবেজের সুবিধা অসুবিধা, এই সকল বিষয়গুলো আমরা শিখব। দেন আমরা শিখব কি ফিল্ড, অর্থাৎ একটা ফিল্ড ব্যবহার করে কিভাবে কোনো একটি রেকর্ডকে খুঁজে বের করা যায় বা অপারেশন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা শিখব ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস প্রশাসক, অর্থাৎ ডেটাবেস যিনি নিয়ন্ত্রণ করেন বা ডেটাবেস প্রশাসকের আসলে কাজটা কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা শিখব ডেটা টাইপ। ডেটাবেজের ক্ষেত্রে ডেটা কিভাবে আমরা ব্যবহার করব, কোন কোন ডেটা ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা কোয়েরি, ডেটাবেজের ক্ষেত্রে কোনো রেকর্ডকে আমরা কিভাবে অনুসন্ধান করব বা পরিবর্তন করব বা রিমুভ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা শিখব কোয়েরি ভাষা। এই সকল কাজ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা শিখব সর্টিং, অর্থাৎ ডেটাকে কিভাবে সাজানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব ইন্ডেক্সিং, অর্থাৎ কিভাবে ডেটাগুলোকে একটি লজিক্যাল রূপ দান করানো যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপরে এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ একটা ডেটাবেসকে কিভাবে চিত্রের সাহায্যে রূপদান করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেন আলোচনা করব রিলেশনাল ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্পোরেট ডেটাবেস নিয়ে আলোচনা করব। সরকারি প্রতিষ্ঠানে আমরা ডেটাবেসটা কিভাবে ব্যবহার করব, সেই বিষয়টা নিয়ে। ফাইনালি ডেটাবেস সিকিউরিটি, অর্থাৎ আমরা কিভাবে ডেটাবেসের নিরাপত্তা নিয়ন্ত্রণ করব। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ডেটা। ডেটা তথ্য, ডেটাবেস, কি ফিল্ড। কি ফিল্ড, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ষষ্ঠ অধ্যায়ের নামটা বলেছিলাম কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই আসলে ডেটাবেসটা কি। তো ডেটাবেসটা কি এটা জানতে হলে ফার্স্ট আমাকে জানতে হয় ডেটাটা কি। অলরেডি তোমাদের কিছুটা আইডিয়া রয়েছে ডেটা কি। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ, ডেটাম থেকে উৎপত্তি হয়েছে। ডেটা শব্দটি হলো বহুবচন এবং ডেটাম শব্দটি হলো একবচন। ডেটা শব্দটি অর্থ হলো উপাত্ত। ডেটাম শব্দের অর্থ হলো তথ্যের উপাদান। তথ্যের উপাদান। তাহলে আমি কি বললাম, ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে উৎপন্ন হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের এমসিকিউর জন্য অনেক সুবিধা হয়। ডেটা শব্দটি হলো বহুবচন এবং ডেটাম শব্দটি হলো একবচন। ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত এবং ডেটাম শব্দের অর্থ হলো তথ্যের উপাদান। তাহলে এসো আমরা এবার জেনে নিই ডেটা কাকে বলে। ডেটা হলো
বিশৃঙ্খল উপাদান উপাদানের সেট, উপাদান বা ঘটনা আমরা যাই বলি না কেন, তাহলে বিশৃঙ্খল উপাদান বা ঘটনাকে ডেটা বলে। বিশৃঙ্খল কথাটা আসলে মনে হয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বা আমরা এইভাবে বলতে পারি এলোমেলো উপাদান বা ঘটনাকে ডেটা বলে। আসলে বিশৃঙ্খল বা এলোমেলো এটা দ্বারা কি মিন করে, সাপোজ আমরা যদি একটা স্পেস নিই যেখানে অনেকগুলো ডেটা সংরক্ষণ করা যায়, লাইক এইখানে আমরা ধরে নিই বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ আছে, যেমন রোল, রহিম, 01, 05.00, করিম, নেম, 4.5, 02, GPA। আমরা যদি এই ডেটাগুলো দেখি তাহলে এখানে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ডেটা রয়েছে, যেমন রোল, রহিম, 01, 5.00, করিম, নেম, 4.5, 02, GPA, বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এখন যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি যে এখানে করিমের রোল কত বা করিমের জিপিএ কত, বা তোমাদেরকে যদি বলি রহিমের রোল কত বা রহিমের জিপিএ কত, তাহলে এখান থেকে জানা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এই উপাদানগুলোকে যদি আমি একটু ফাংশনালাইজ করি, যেমন একটা ফরম্যাট, এইরকম একটা ফরম্যাটে যদি আমি রূপদান করি, যেমন রোল, নেম, জিপিএ। এখন আমরা এখানে প্রথমে ধরে নিলাম 01, ধরে নিলাম করিম, 4.5, 02 ধরে নিলাম রহিম, ধরে নিলাম 5.00। তাহলে এখন যদি তোমাদেরকে কোশ্চেন করি, এবার বলো তো করিমের জিপিএ কত, তুমি নিঃসন্দেহে এবার বলতে পারছো করিমের জিপিএ হলো 4.5। যদি বলি রহিমের জিপিএ কত, নিঃসন্দেহে বলতে পারবা 5.00। তাছাড়া আমরা যদি বলি যে করিমের রোল কত, বলে দিতে পারবা 01। যদি বলি রহিমের রোল কত, বলে দিতে পারবা 02। এখন কিন্তু আমরা এখানে এই উপাদানগুলো থেকে আমরা সঠিকভাবে বুঝতে পারছি এই উপাদানগুলো ইতিপূর্বে কি ছিল, এলোমেলো অবস্থায় ছিল। যখন এলোমেলো অবস্থায় রয়েছে তখন আমরা ওই এলোমেলো উপাদানগুলোকে বলতেছি ডেটা। আশা করি তোমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছো যে বিশৃঙ্খল উপাদান বা ঘটনাকে বলা হয় ডেটা। এছাড়াও আমরা বিভিন্নভাবে ডেটার ডেফিনেশন দিতে পারি। যদি বলি বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, সংখ্যা, প্রতীক ইত্যাদিকে ডেটা বলে, তাও হয়। আর কেন এটা বললাম, এই যে আমরা এই উপাদানগুলো লিখেছি বিভিন্ন বর্ণের সাহায্যে, বিভিন্ন ক্যারেক্টারের সাহায্যে, সংখ্যার সাহায্যে, বিভিন্ন প্রতীকের সাহায্যে আমরা এগুলো লিখেছি। কাজেই ডেফিনেশনটা এইভাবেও দেওয়া যায়, বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, সংখ্যা, প্রতীক ইত্যাদিকে ডেটা বলে। আচ্ছা, খুব সিম্পল করে যদি আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো আমি 17 লিখলাম, তো তোমাকে, বা আমি মনে করো 5 লিখলাম। এখন যদি তোমাকে কোশ্চেন করি এই 5টা কি, তাহলে তুমি হয়তো এই টেবিলটার দিকে কেউ যদি লক্ষ্য করো তাহলে বলবা জিপিএ। বাট এখানে যদি এরকম একটা স্টুডেন্টের রেকর্ড থাকতো 05, অনেক 4.5, তাহলে কেউ বলতো যে 5 হলো রোল নম্বর, কেউ বলতো 5 হলো জিপিএ। অর্থাৎ সঠিকভাবে আসলে বলা সম্ভব না এই 5টা আসলে কি। কাজে এই 5টাকেও আমরা বলতে পারি ডেটা।
তার মানে আমরা যা বুঝলাম যে ডেটা সুনির্দিষ্ট অর্থ থাকে না, ডেটা সুনির্দিষ্ট অর্থ থাকে না, আবার ডেটাগুলো কি অবস্থায় থাকে, বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাহলে এখন একটা কোশ্চিন এসে যেতে পারে যে তাহলে যার অর্থ থাকে বা যেগুলো শৃঙ্খলা অবস্থায় থাকে তাহলে তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। তো যেগুলো সুশৃঙ্খল অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় তথ্য। দ্যাট মিনস এইটা তাহলে একটা তথ্য, এই পুরোটাকে আমরা কি বলতেছি? তথ্য। তাহলে তথ্যর কিন্তু সুনির্দিষ্ট অর্থ রয়েছে, তথ্যের কি রয়েছে? সুনির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন ডেটার ক্ষেত্রে 5-এর কোনো অর্থ ছিল না, বাট তথ্যের ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থ আছে। যেমন কেমন? আমি যদি এখানে ফিক্সড বলে দিই রোল 05, তাহলে এটা অন্য কিছু বলার আর কোনো অপশন নাই। যখন আমি বলবো রোল 5, তার মানে এটা হলো তথ্য, এটা হলো কি? তথ্য। তাহলে তথ্যের ডেফিনেশনটা আমি কি বললাম? যে যা সুশৃঙ্খল অবস্থায় যা থাকে তাকে বলা হয় তথ্য। এই ডেফিনেশনটা আরও কয়েকটা ভাবে দেয়া যায়। যেমন আরেকটা উদাহরণের সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন 08 বা 4082020। আমি যদি তোমাদেরকে আস্ক করি যে এইটা কি, কেউ বলবা এটা একটা সংখ্যা। হ্যাঁ, এটা একটা সংখ্যা। তো সংখ্যাটা কি? কেউ হয়তো বলবা যে এইটা হলো একটা অ্যাকাউন্ট নাম্বার, তাও হয়। কেউ যদি বলে এটা কারো পাসওয়ার্ড, তাও হয়। কেউ যদি বলে এটা কারো ফোন নাম্বার, হতেও পারে। বিভিন্নজন বিভিন্নভাবে এই সংখ্যাটাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে। বাট এই সংখ্যাটাকে যদি আমি একটু ফাংশনালাইজ করি এই রূপে, যেমন ডেট, মান্থ, ইয়ার, তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাই এইরকম 4। এখন কিন্তু যদি বলে এটা কি, তাহলে আর অন্য কোনো কিছু বলার অপশন নাই। অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ডেট, অর্থাৎ এটা একটা তারিখ। তার মানে এটার সুনির্দিষ্ট অর্থ আছে, বাট এইটার সুনির্দিষ্ট অর্থ নাই। তাহলে আমি একটু আগে বললাম যার সুনির্দিষ্ট অর্থ আছে সেই হলো ডেটা, যা তথ্য। আর যার সুনির্দিষ্ট অর্থ নেই সেই হলো উপাত্ত। এখন বিষয়টা হলো, তাহলে আমরা ডেটা বা উপাত্ত এবং তথ্যের মধ্যে যদি বলি পার্থক্যটা কি, তাহলে কিভাবে পার্থক্য তুমি নিরূপণ করতে পারো? দেখো, 1 নম্বর পার্থক্য হলো উপাত্ত সবসময় বিশৃঙ্খল অবস্থায় থাকে। কি অবস্থায়? বিশৃঙ্খল অবস্থায় থাকে। তথ্য কি রূপে থাকে? তথ্য সবসময় সুশৃঙ্খল অবস্থায় থাকে, সুশৃঙ্খল অবস্থায়। তারপরে উপাত্তের সুনির্দিষ্ট অর্থ নেই, সুনির্দিষ্ট অর্থ নেই, বাট তথ্যের সুনির্দিষ্ট অর্থ আছে। এখানে সুনির্দিষ্ট অর্থ আছে। 3 নম্বর আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখো, এখানে বোঝা যায় যে আমরা এই তথ্য উৎপাদন করেছি কিন্তু এই ডেটাটা ব্যবহার করে। তার মানে আমরা এটাও বলতে পারি যে তথ্য উৎপাদনের ইনপুট বা কাঁচামালকে উপাত্ত বা ডেটা বলে। তথ্য উৎপাদনের ইনপুটকে ডেটা বলে। আবার একটা বিষয় লক্ষ্য করলে দেখবা যে ডেটাকে প্রসেসিং করার পরে যে আমরা ফলাফল পেয়েছি সেটাকে আমরা বলতেছি কি? তথ্য। তার মানে ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফলটা পাওয়া যায় তাকেই আমরা বলছি তথ্য। ডেটা প্রক্রিয়াকরণের ফলাফলকে বা আউটপুটকে আমরা বলছি তথ্য বলে। আরও একটা বিষয় লক্ষ্য করলে দেখো যে এই তথ্য উৎপাদনে আমরা এই ডেটাটা ব্যবহার করেছি। তার মানে আমরা এভাবে বলতে পারি
বা এটার দিকে একটু লক্ষ্য করো। দেখো এই টেবিলটা যখন আমরা তৈরি করেছি তখন বিভিন্ন ধরনের উপাদানগুলো বা ডেটা ব্যবহার করেছি, তাই আমরা এটা বলতে পারি যে ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ। এগুলো সেপারেট আলাদা আলাদাভাবে একটা অংশ ছিল, যার সমন্বয়ে আমরা কি করেছি, তথ্য তৈরি করেছি। তাই আমরা এই কথাটাও বলতে পারি ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ। আর তথ্য হলো ডেটার সমষ্টি। তথ্য হলো ডেটার সমষ্টি। তারপরে তোমরা চাইলে আরও অনেক পার্থক্য লিখতে পারো। তো আশা করি পরীক্ষায় যদি এখন আসে ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য কি, তাহলে তোমরা লিখতে পারবা। আমি তোমাদের সুবিধার্থে আরও একবার বলি যে ডেটা কাকে বলে, বিশৃঙ্খল উপাদান বা ঘটনাকে বলা হয় ডেটা। তথ্য কাকে বলে, সুশৃঙ্খল অর্থাৎ ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় তথ্য। পরীক্ষায় যদি আসে উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য কি, তাহলে এভাবে লিখতে পারবা উপাত্ত সবসময় বিশৃঙ্খল অবস্থায় থাকে, তথ্য সবসময় সুশৃঙ্খল অবস্থায় থাকে, উপাত্তের সুনির্দিষ্ট অর্থ নেই, তথ্যের সুনির্দিষ্ট অর্থ আছে, তথ্য উৎপাদনের ইনপুটকে ডেটা বলে, ডেটা প্রক্রিয়াকরণের ফলাফলকে তথ্য বলে। ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ আর তথ্য হলো ডেটার সমষ্টি। আমরা আরও পার্থক্য লিখতে পারি, যেমন ডেটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, বাট তথ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম, এই সংখ্যাটা নিয়ে যেমন আমরা সঠিকভাবে কোনো ধারণা করতে পারিনি, বাট এই তথ্যটা যখন আমরা দেখছি তখন সঠিকভাবে আমরা ধারণা করতে পারছি। তার মানে হলো যে ডেটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, বাট তথ্য সম্পর্কে বা তথ্য থেকে সঠিক ধারণা পাওয়া যায়। এখন আমরা জেনে নিই যে ডেটার প্রকারভেদ, কি কি ডেটা আমরা ব্যবহার করে থাকি। ডেটাকে প্রধানত তিনটা ভাগে বিভক্ত করা হয়। নিউমেরিক ডেটা, 2 নম্বর হলো অনিউমেরিক ডেটা, 3 নম্বর হলো বুলিয়ান ডেটা। অর্থাৎ বাস্তব জগতে আমরা যে ডেটা ব্যবহার করে থাকি তা 3 শ্রেণীতে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো নিউমেরিক ডেটা, 2 নম্বর অনিউমেরিক ডেটা, 3 নম্বর হলো বুলিয়ান ডেটা। এই নিউমেরিক ডেটাকে আবার 2টা ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো ইন্টিজার ডেটা, 2 নম্বর হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা। নিউমেরিক ডেটা আবার 3 প্রকার। 1 নম্বর হলো ক্যারেক্টার, 2 নম্বর হলো স্ট্রিং, 3 নম্বর হলো অবজেক্ট। তো ইন্টিজার ডেটা, নিউমেরিক ডেটা কাকে বলে, যে ডেটা দ্বারা পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হয় নিউমেরিক ডেটা। তো আমরা পরিমাণ নির্ণয় করতে কি ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি। যেমন আমরা একটা পরিমাণ নির্ণয় করতে পারি, যেমন বুকস, এখানে আছে বইগুলো, অনেক বই আছে, বাট যদি বলি 5 বুকস তাহলে 5টা বই আছে। তো আমরা নর্মালি সংখ্যা ব্যবহার করে থাকি কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে। তো নিউমেরিক ডেটা আবার 2 প্রকার। 1 নম্বর হলো ইন্টিজার ডেটা, 2 নম্বর হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা। তো ইন্টিজার ডেটা কাকে বলে, সকল পূর্ণসূচক সংখ্যাগুলোকেই বলা হয় ইন্টিজার ডেটা। ইন্টিজার ডেটা আবার টু টাইপসের হতে পারে, যেমন ধনাত্মক ও ঋণাত্মক। যেমন আমরা যদি লিখি +5 তাহলে এটা একটা ধনাত্মক সংখ্যা, আমরা যদি লিখি -5 তাহলে এটা একটা ঋণাত্মক সংখ্যা।
এরপরে আমরা দেখি ফ্লোটিং পয়েন্ট ডেটা। ফ্লোটিং পয়েন্ট ডেটা কাকে বলে? দশমিক যুক্ত নিউমেরিক ডেটাগুলোকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা। তো ফ্লোটিং পয়েন্ট ডেটাও আবার টু টাইপসের হতে পারে, ধনাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা, ঋণাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা। যেমন আমরা লিখতে পারি 7.5, তাহলে এটা একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা। আবার যদি আমরা লিখি -7.5, এটাও একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা। তাহলে যখন দশমিক থাকবে তাহলে তখন সেটাকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট ডেটা। এরপরে চলে আসি অনিউমেরিক ডেটা। তো অনিউমেরিক ডেটা কি? যে ডেটা দ্বারা সংখ্যা বা পরিমাণ নির্ণয় করা যায় না, তাকে বলা হয় কি? অনিউমেরিক ডেটা। অনিউমেরিক ডেটা কয় প্রকার? অনিউমেরিক ডেটা আবার 3 প্রকার। ক্যারেক্টার, 2 নম্বর হলো স্ট্রিং, 3 নম্বর হলো অবজেক্ট। ক্যারেক্টার কাকে বলে? ক্যারেক্টার হলো বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, প্রতীক ইত্যাদিকে ক্যারেক্টার বলে। আমি আবার বলছি, বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, প্রতীক ইত্যাদিকে ক্যারেক্টার বলে। যেমন আমরা যদি লিখি সরিও একটা ক্যারেক্টার, যদি লিখি ক একটা ক্যারেক্টার, যদি লিখি এ একটা ক্যারেক্টার, যদি লিখি বি এক একটা, এইগুলো সবই এক একটা ক্যারেক্টার। তাহলে বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, সংখ্যা, প্রতীক ইত্যাদিকে আমরা কি বলি? ক্যারেক্টার বলি। এরপরে আসো স্ট্রিংটা কি? স্ট্রিংটা হলো 2 বা ততোধিক ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। যেমন আমরা যদি লিখি সাপোজ ICT, তাহলে ICT একত্রে হবে স্ট্রিং, বাট ICT আলাদা আলাদাভাবে হবে ক্যারেক্টার। তো 2 বা ততোধিক ক্যারেক্টার মিলে যখন একটা ডেটা তৈরি হয় তখন সেইটাকে আমরা বলি স্ট্রিং। এবার আসো আমরা দেখি অবজেক্ট কি। অবজেক্ট হলো, অবজেক্ট বিষয়টা আসলে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়, যেখানে অনেকগুলো স্ট্রিং থাকবে। অর্থাৎ এরকম বলতে পারি, যেমন 2 বা ততোধিক স্ট্রিংয়ের সমন্বয়ে যে ডেটাটা তৈরি করা হয় তাকে বলা হয় কি? অবজেক্ট। যেমন আমরা একটা টেবিলের কথা চিন্তা করতে পারি। একটা টেবিল কিন্তু একটা অবজেক্ট হতে পারে, কারণ টেবিলের মধ্যে অনেক ডেটা থাকে। যেমন আমরা যদি একটা স্টুডেন্ট টেবিল ধরে নিই, তাহলে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে থাকতে পারে হলো স্টুডেন্ট আইডি, নেম, এজ, তারপরে স্টুডেন্ট আইডির করসপন্ডিংয়ে বিভিন্ন ধরনের স্ট্রিং থাকতে পারে, যেমন 101, 102। এইভাবে নেমের আন্ডারে বিভিন্ন ধরনের থাকতে পারে স্ট্রিং থাকতে পারে, যেমন অনিক, পারভেজ। তাই টেবিলটাকে আমরা বলতেছি কি? অবজেক্ট। অর্থাৎ 2 বা ততোধিক স্ট্রিংয়ের সমন্বয়ে যে ডেটাটা তৈরি করা হয় সেই ডেটাটাকে আমরা বলছি অবজেক্ট। এছাড়াও হতে পারে কি? অডিও ফাইল, ভিডিও ফাইল, এগুলোকে বলা হয় অবজেক্ট। এখন এসো আমরা জানি যে বুলিয়ান ডেটা কি। বুলিয়ান ডেটা হলো যে ডেটার মান, অর্থাৎ যে ডেটার 2টি কেবলমাত্র অবস্থা থাকতে পারে। কয়টা অবস্থা? 2টি অবস্থা থাকতে পারে। প্রথম অবস্থাটা কি? প্রথম অবস্থা হলো সত্য, দ্বিতীয় অবস্থা হলো মিথ্যা। তাহলে যে ডেটার এই 2টা অবস্থা থাকে সেই ডেটাকে বলা হয় বুলিয়ান ডেটা। আমরা 3য় অধ্যায়ে অলরেডি শিখে এসেছি যে সত্যকে রিপ্রেজেন্ট করা হয় 1 দ্বারা আর মিথ্যাকে রিপ্রেজেন্ট করা হয় 0 দ্বারা। তাহলে বুলিয়ান ডেটা কি বললাম? যে ডেটার 2টি অবস্থা অর্থাৎ সত্য বা মিথ্যা থাকতে পারে সে ডেটাকে বলা হয় বুলিয়ান ডেটা। তো বুলিয়ান ডেটা নিয়ে আমরা অনেক ব্যবহার শিখেছি 3য় অধ্যায়ে। এরপরে আমরা শিখব হলো ডেটাবেস। ডেটাবেসটা কি? তো দেখো, ডেটাবেস শব্দটি তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এখানে 2টা শব্দ রয়েছে, ডেটা আর হলো বেস। এই হলো 2টা শব্দ রয়েছে। অলরেডি আমরা ডেটা সম্পর্কে জেনে গেছি। আশা করি এখন তোমাদের আর ডেটা নিয়ে প্রবলেম হবে না। তো ডেটা শব্দের অর্থ আমরা জানি উপাত্ত। ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত। আর বেস শব্দের অর্থ হলো ঘাঁটি, ঘাঁটি বা সমাবেশ, ঘাঁটি বা সমাবেশ। তাহলে অর্থগতভাবে যদি আমরা দেখি
তাহলে ডেটাবেসটা কি? ডেটাবেসটা হলো যে কোনো বিষয় সম্পর্কিত অনেকগুলো উপাত্তের বা ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। তাহলে অর্থগত দিক থেকে ডেফিনেশনটা কি বললাম? কোনো বিষয় সম্পর্কিত অনেকগুলো উপাত্ত বা ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। আচ্ছা, ডেফিনেশন একটা বিষয় আমি বললাম যে সম্পর্কিত, কোনো বিষয় সম্পর্কিত, এই কথাটা আবার কেমন যেন হয়ে গেল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যদি একটা ডেটাবেসের কথা চিন্তা করি, সাপোজ রাজশাহী কলেজ, একটি কলেজের ডেটাবেসের কথা চিন্তা করছি, কলেজটি আমরা ধরে নিলাম রাজশাহী কলেজ। তো রাজশাহী কলেজের ডেটাবেস নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে। একটু পরে টেবিল বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, যেমন টিচারদের বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, তারপরে এই কলেজে অধ্যয়নরত বিভিন্ন ছাত্রছাত্রীদের ডেটা থাকতে পারে, তারপরে রেজাল্ট নামক একটা টেবিলে বিভিন্ন তথ্যগুলো থাকতে পারে। এখন বিষয়টা হলো, এই যে রাজশাহী কলেজে সাপোজ দ্বাদশ শ্রেণীর কোনো অভিভাবক এসে যদি বলে যে সেকশন এ তে বা সেকশন বি এর এত আইডি, যেমন সাপোজ 201 বা 202, এই স্টুডেন্টকে আমাকে একটু দেখে দেন, তাহলে এই রাজশাহী কলেজে কর্মরত একজন যিনি এই স্টুডেন্টের তথ্যগুলো নিয়ন্ত্রণ করেন, খুব সহজে কিন্তু তিনি তাকে খুঁজে দিতে পারবেন, ডেকে আনতে পারবেন। কিন্তু যদি কেউ এসে বলে যে এখানে মাশরাফি বিন মুর্তজা কতগুলো উইকেট পেয়েছে, বা কতগুলো সেঞ্চুরি করেছে, বা কতগুলো 50 করেছে, বা উনি কতগুলো ম্যাচ খেলেছেন, এই ডিটেলস আমাকে দেন, তাহলে কিন্তু এটা সম্ভব না। কারণ রাজশাহী কলেজে যে ডেটাগুলো থাকতে পারে সেগুলো হলো, এখানে আসলে এডুকেশনাল বা পড়াশোনার বিষয়ে যে ডেটা, সেগুলো এখানে সংরক্ষণ করা যেতে পারে। এখানে আসলে কোনো প্লেয়ারের তথ্য সংরক্ষণ নাই, যার ফলে এখান থেকে দেওয়া সম্ভব না। তাহলে এই যেমন রাজশাহী মাশরাফি বিন মুর্তজার ডেটাগুলো যদি আমরা জানতে চাই, তাহলে কোথায় যেতে পারি? আমরা বিসিবির কাছে যেতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যেতে পারি। ওখানে যে যদি আমরা মাশরাফি বিন মুর্তজার ডিটেলস চাই, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডেটাগুলো, তার সম্পর্কিত ডেটাগুলো প্রোভাইড করতে পারবেন। তাহলে এই যে বিসিবির কাছে যে যদি আবার আমরা রাজশাহী কলেজের 202 নম্বর রোল, 202 রোলের রেকর্ড বা ডিটেলস জানতে চাই, তাহলে বিসিবি কিন্তু ওই ডেটাটা আমাদেরকে প্রোভাইড করতে পারবে না। তার মানে আমরা কি শিখলাম? যে রাজশাহী কলেজের ডেটাগুলো একটা নির্দিষ্ট বিষয় নিয়ন্ত্রণ করে, বিসিবি এর ডেটাবেসটা একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ন্ত্রণ করে। তাই ওখানে আমরা ডেফিনেশনে বললাম যে কোনো বিষয় সম্পর্কিত উপাত্ত বা তথ্যের সমাবেশকে ডেটাবেস বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবা। এরপরে আমরা দেখব ডেটাবেসটার ডেফিনেশন। আমরা এর আগেও ডেটাবেসের ডেফিনেশন দেখলাম অর্থের দিক থেকে। এবার বিস্তারিত আমরা দেখব যে ডেটাবেসটা আসলে কি। ডেটাবেসটা হলো পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। তোমরা যদি লেখাগুলো অস্পষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তাহলে ডেটাবেস কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। টেবিল বা ফাইল, অর্থাৎ টেবিলও যা, টেবিলের আরেকটা নাম হলো ফাইল, তাই এখানে আসলে ফাইল কথাটা লেখা হয়েছে। তার মানে এই ডেফিনিশন থেকে আমরা বুঝতেছি যে ডেটাবেস হতে হলে সর্বনিম্ন একটা টেবিল থাকতেই হবে।
একের অধিক থাকতে পারবে, কিন্তু সর্বনিম্ন কয়টা থাকতে পারবে? একটা টেবিল থাকতে হবেই। যেমন রাজশাহী কলেজের ডেটাবেস, রাজশাহী কলেজের ডেটাবেসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে থাকতে পারে কি? টিচার টেবিল, অর্থাৎ এই কলেজে যে সকল স্যার কর্মরত আছেন তাদের একটা টেবিল থাকতে পারে। তারপরে স্টুডেন্টের যে সকল স্টুডেন্ট এখানে অধ্যয়নরত আছে সেই সকল স্টুডেন্টের তথ্য সংরক্ষণের জন্য স্টুডেন্ট টেবিল ব্যবহার করা যেতে পারে। তারপরে রেজাল্ট, এছাড়াও এখানে কর্মরত বিভিন্ন এমপ্লয়ার আছেন, এমপ্লয়ারদের একটা টেবিল থাকতে পারে। তাহলে এই টেবিলগুলোর সমন্বয়ে রাজশাহী কলেজ ডেটাবেস তৈরি করা যেতে পারে। এখন কথা হলো যে এরকম একটা কোশ্চিন আসতে পারে যে আমরা চাইলে তো এই সবগুলো ডেটা একটা টেবিলে সংরক্ষণ করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে এক কাজ করলাম, আমরা স্টুডেন্ট টিচারদের সমস্ত নামগুলো লিখলাম, তারপরে ক্রমানুসারে আমরা স্টুডেন্টের রেজাল্ট, এমপ্লয়ার পর্যায়ক্রমে লিখলাম। এটা করলে কি হতো? একটা অসুবিধা হয়ে যেত, ডেটার রেকর্ডগুলো খুঁজে বের করতে প্রবলেম হতো। যেমন আমি কোনো একজন এসে যদি কলেজে জিজ্ঞাসা করে যে অমুক স্যারের আমি ডিটেলস চাই, তাহলে কি করব? সরাসরি আমরা এই টিচার টেবিলে চলে যাব। যদি বলি অমুক স্টুডেন্টের, অর্থাৎ 202 বা 203 রোল স্টুডেন্টের আমরা ডিটেলস চাই, তাহলে আমরা কোথায় যাব? স্টুডেন্ট টেবিলে চলে যাব। তারপরে আমরা যদি বলি 202 স্টুডেন্টের রেজাল্টটা কত, তাহলে আমরা চলে যাব রেজাল্ট টেবিলে। এইভাবে যদি আমরা কাজটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করি, তাহলে খুব সহজেই ডেটাগুলো খুঁজে পাওয়া যায়। এই কারণে আমরা টেবিলগুলো আলাদা করতে পারি, আলাদা করি। এখন কথা হলো যে ডেটাবেসটা আমরা, আশা করি তোমরা ডেটাবেসটা বুঝতে পেরেছো যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। এখন আমরা জানি যে ডেটাবেসের ব্যবহার বা সুবিধাটা কি, ডেটাবেসটা আমরা কেন ব্যবহার করব। আচ্ছা, ডেটাবেস ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? সাপোজ আমরা একটু চিন্তা করে দেখি ডেটাবেসের সুবিধা, প্রধান যে সুবিধা সেটা হলো যে সাপোজ এই রাজশাহী কলেজ সাপোজ 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই 1873 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ 2020 সাল পর্যন্ত যদি আমরা ডেটাগুলো সংরক্ষণ করা শুরু করি, শুরু থেকে এখন পর্যন্ত সকল স্টুডেন্টের ডেটাগুলো যদি আমরা খাতায় লিখে লিখে লিপিবদ্ধ করতাম, তাহলে আমার মনে হয় একটি রুমের মধ্যেও খাতাগুলো জায়গা দেওয়া যেত না, অনেক কঠিন হয়ে যেত। আবার সাপোজ 1920 সালের বা 1950 সালের কোন একটা স্টুডেন্ট সম্পর্কে যদি আমরা সহজ জানতে চাই যে 1920 সালের ব্যাচের 102 রুল সম্পর্কে তার ডেটাগুলো আমি চাই, তাহলে আমাকে কি করতে হতো? ওই খাতাগুলো আমাকে ডিটেলস কি করতে হতো? বের করে দেখতে হতো, খুঁজে 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 দেখতে হতো। এটা একটা অসুবিধা। এই অসুবিধাগুলো দূর করার জন্য আসলে ব্যবহার করা হয় এখন রাজশাহী কলেজ। এখন আসলে ডেটাবেসটা ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্চুয়াল ডেটাবেসটা ব্যবহার করা হয়। আমরা যখন খাতাতে সংরক্ষণ করি ওটাকেও ডেটাবেস বলা যায়, কিন্তু ওটা হলো ম্যানুয়াল ডেটাবেস। ম্যানুয়াল ডেটাবেস ব্যবহারের অসুবিধা ওই যে আমরা খাতাতে লিখে লিখে সংরক্ষণ করা একটা অসুবিধা, তারপরে এটা ব্যাপক জায়গার প্রয়োজন হয়। বাট যখন আমরা ভার্চুয়াল ডেটাবেস তৈরি করেছি তখন খুব অল্প জায়গাতে অনেক ডেটা আমরা সংরক্ষণ করতে পারি। তারপরে খুব সহজে আমরা ডেটাকে খুঁজে বের করতে পারি। যেমন তোমাদের রেজাল্ট যখন দেখছো, এসএসসির রেজাল্ট, তখন এসএসসি যে সালে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই সালে প্রায় মনে করো 10 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। তো তুমি 10 লক্ষ স্টুডেন্টের ডেটাবেসটা ভার্চুয়াল ডেটাবেসে সংরক্ষণ করা হয়েছে। তো তোমার রেজাল্টটা যখন দেখছো তুমি কি করছো? জাস্ট তোমার রোল আর হলো রেজিস্ট্রেশন নাম্বার লিখে সাবমিট করছো, তোমার রেজাল্টটা সার্চ হয়ে চলে আসছে, তুমি দেখতে পেয়েছো। তার মানে কি ডেটা অনুসন্ধান করতে আমাদের সুবিধা হয়েছে। বাট আমরা যদি ওই কাজটাই খাতা দেখে দেখে করতাম তাহলে অনেক
সময় লেগে যেত। এই সকল অসুবিধা দূর করার জন্য আসলে এখন ভার্চুয়াল ডেটাবেসটা ব্যবহার করা হয়। এছাড়া আরও একটা অসুবিধা, যেমন আমরা ম্যানুয়াল যখন ডেটাবেসটা খাতায় লিপিবদ্ধ করা থাকে তখন ওই ডেটাবেসটা কেবলমাত্র একজন ব্যক্তিই ব্যবহার করতে পারে, যিনি ওটা নিয়ন্ত্রণ করেন তিনি ওটা খুঁজে খুঁজে বের করে তোমাকে জানাবে। বাট ভার্চুয়াল ডেটাবেসের ক্ষেত্রে একই সময়ে অনেক ব্যক্তি অ্যাক্সেস করতে পারে ভার্চুয়াল ডেটাবেসটা। যেমন আমি আমার রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখে যে সময়ে আমার রেজাল্টটা দেখব, একই সময়ে আরেকজন তার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে বা অ্যাক্সেস করে ডেটাটা তার রেজাল্টটা সে পেয়ে যাবে। অর্থাৎ একই সময়ে একাধিক ব্যবহারকারী ডেটাবেসটা অর্থাৎ ভার্চুয়াল ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কেন আমরা আসলে ডেটাবেসটা ব্যবহার করব। এবার আসো আমরা জানি যে ডেটাবেসের কি কি অসুবিধা রয়েছে। ডেটাবেসের অসুবিধা, ডেটাবেসের অসুবিধা ডেটাবেসের অসুবিধা কি হতে পারে? যেমন খুব বড় একটা প্রবলেম হলো যে আমরা সবাই আসলে ডেটাবেস তৈরি করতে বা ব্যবহার করতে পারি না। অর্থাৎ ডেটাবেস তৈরি বা ব্যবহার করার জন্য প্রয়োজন দক্ষ ব্যক্তির, এক্সপার্ট ব্যক্তির, যিনি এই বিষয়টা শেখেন বা জানেন, তিনি এই বিষয় ডেটাবেসটা আসলে নিয়ন্ত্রণ করতে পারেন বা ব্যবহার করতে পারেন বা ডেভেলপ করতে পারেন। তো এইটা হলো এক ধরনের অসুবিধা। 2 নম্বর হলো ডেটাবেসের সিকিউরিটি ব্যবস্থা যদি হাই না হয় তাহলে যে কেউ কোনো হ্যাকার ডেটাবেসটা হ্যাক করে ডেটা ফাইল নষ্ট করে ফেলতে পারে, যার ফলে ডেটা আর্থিকভাবে ক্ষতিরও সম্মুখীন হয়ে যেতে পারে। এই বিষয়গুলো হলো ডেটাবেসের অসুবিধা। এরপরে আমরা দেখি যে ডেটাবেসের ব্যবহার, আসলে আমরা ডেটাবেসটা কোথায় ব্যবহার করব। অলরেডি আমি ডেটাবেসের সুবিধার মধ্যে বা কেন ব্যবহার করব এই বিষয়ে আমি কিছু ব্যবহার আলোচনা করেছি। যেমন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টিচার, ছাত্র, বিভিন্ন এমপ্লয়ারদের ডেটা সংরক্ষণের জন্য আমরা ডেটাবেসটা ব্যবহার করতে পারি। তারপরে বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ব্যাংকিং ক্ষেত্রে কাস্টমারদের বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণের জন্য আমরা ডেটাবেসটা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন অফিসে এমপ্লয়ারদের স্যালারি, তাদের বিভিন্ন ধরনের তথ্য, অ্যাড্রেস ইত্যাদি ডেটা সংরক্ষণের জন্য আমরা ডেটাবেস ব্যবহার করে থাকি। আরও বহু ব্যবহার আছে, তোমরা এগুলো একটু দেখবা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে ডেটাবেসের প্রকারভেদ। ডেটাবেসকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? ডেটাবেসকে প্রধানত 2টা ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো সাধারণ ডেটাবেস। 2 নম্বর হলো রিলেশনাল ডেটাবেস। সাধারণ ডেটাবেসটা কি? এসো আমরা জানি যে সাধারণ ডেটাবেসটা কি। সাধারণ ডেটাবেস হলো যে ডেটাবেসে একটি টেবিল থাকে, তাকে সাধারণ ডেটাবেস বলে। এখন বলতে পারো, সাপোজ আমরা এখানে ধরে নিলাম স্টুডেন্ট নামক একটা টেবিল ধরে নিলাম। তো এই টেবিলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এজ। তো এটাকে আমরা
যদি এই ডেটাবেজে যদি এই স্টুডেন্ট নামক একটা টেবিল থাকে, অর্থাৎ আমরা যদি এই ডেটাবেজের নাম ধরে নিই কলেজ ডেটাবেস, বা যে কোনো কলেজ হতে পারে, রাজশাহী কলেজ বা যে কোনো কলেজ হতে পারে, তো কলেজ ডেটাবেজের মধ্যে যদি একটা টেবিল থাকে তাহলে সেই ডেটাবেসটাকে আমরা বলছি সাধারণ ডেটাবেস। প্রশ্ন হতে পারে যে একাধিক টেবিল থাকতে পারে না? হ্যাঁ, একাধিক টেবিলও থাকতে পারে, কিন্তু সেই টেবিলগুলো সম্পর্কহীন থাকবে, সম্পর্কবিহীন। অর্থাৎ যদি একাধিক টেবিল কোনো ডেটাবেজে সম্পর্কবিহীন একাধিক টেবিল থাকে তাহলে ওই ডেটাবেসটাকে বলা হয় সাধারণ ডেটাবেস। সম্পর্কবিহীন যদি একাধিক ডেটাবেস থাকে তাহলে ওই ডেটাবেসটাকে আমরা বলছি সাধারণ ডেটাবেস। যেমন কলেজ ডেটাবেসে যদি এরকম থাকে স্টুডেন্ট নামক একটা ডেটাবেস, তাহলে এখানে আরও যদি এমপ্লয়ার নামক একটা ডেটাবেস থাকে তাহলে এগুলোকে আমরা কিন্তু পৃথক পৃথক ডেটাবেস, এটার মধ্যে কোনো রিলেশন নাই। তাই এই দুইটা টেবিলকে আমরা বলতে পারি, এই দুইটা টেবিল যে ডেটাবেসে আছে সেই ডেটাবেসটাকে আমরা বলতে পারি সাধারণ ডেটাবেস। যেমন এই টেবিলের ফিল্ড হতে পারে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, স্যালারি। এখন চলে আসি আমরা রিলেশনাল ডেটাবেস। তো রিলেশনাল ডেটাবেসটা কি? রিলেশনাল ডেটাবেস হলো, নাম থেকে আমরা দেখতে পাচ্ছি রিলেশন অর্থাৎ সম্পর্ক। তাহলে যে টেবিলে সম্পর্ক, যে ডেটাবেসে সম্পর্কযুক্ত দুই বা ততোধিক টেবিল থাকে সেই ডেটাবেসটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। আমি ডেটাবেসের ডেফিনেশন এগুলো মনে রাখা খুবই সিম্পল। যেমন তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ডেটাবেস জিনিসটা আসলে কী ছিল। ডেটাবেস বিষয়টাই ছিল এক বা একাধিক টেবিলের সমষ্টি, এক বা একাধিক টেবিলের সমষ্টিকে ডেটাবেস বলে। তাহলে সাধারণ ডেটাবেস কখন কাকে বলে বললাম? যখন ডেটাবেসে একটি টেবিল থাকে তখন আমরা বললাম সাধারণ ডেটাবেস, অথবা সম্পর্কহীন যদি একাধিক টেবিল থাকে তাহলে ওই ডেটাবেসটাকে বলা হয় সাধারণ ডেটাবেস। বাট রিলেশনালের ক্ষেত্রে সম্পর্কযুক্ত দুই বা ততোধিক যদি টেবিল থাকে কোনো ডেটাবেসে তাহলে সেই ডেটাবেসটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। আমি আরেকবার বলি, যে ডেটাবেসে সম্পর্কযুক্ত দুই বা ততোধিক টেবিল বিদ্যমান তাকে রিলেশনাল ডেটাবেস বলে। যেমন আমি যদি রাজশাহী কলেজের একটা ডেটাবেস ধরে নিলাম, যে ডেটাবেসে একটি টেবিল আছে স্টুডেন্ট, যার ফিল্ডগুলো ধরে নিলাম স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এস 101, আইডি নেম হলো অনিক, এজ হলো 15, স্টুডেন্ট আইডি 102, নেম হলো অপূর্ব, এজ হলো 17। এখন অপর একটি টেবিল আমরা ধরে নিলাম রেজাল্ট টেবিল। এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এস, আইডি 101, সরি এখানে আমি দিলাম জিপিএ, দিলাম হলো গ্রেড। তো জিপিএ 5.00, গ্রেড এ প্লাস, রোল 102, 4.5 জিপিএ, গ্রেড হলো এ। তাহলে দেখো এই দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন আছে। আমরা ডিটেলস আস্তে আস্তে জানবো যে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হলে আসলে একটা কমন ফিল্ড থাকা দরকার হয়। যেমন এখানে একটা কমন ফিল্ড আছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি একটা কমন ফিল্ড আছে, তাই এই দুইটা টেবিলের মধ্যে আসলে সম্পর্ক স্থাপন করা যায়। বাট এই দুইটা টেবিলের মধ্যে কোনো কমন ফিল্ড ছিল না, এই কারণে আসলে এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে না। তাই এই দুইটা টেবিল যে ডেটাবেসে আছে সেই ডেটাবেসটাকে আমরা বলছি সাধারণ ডেটাবেস। বাট এই ডেটাবেসের ক্ষেত্রে, রাজশাহী কলেজের ডেটাবেসের ক্ষেত্রে এখানে দুইটা টেবিল স্টুডেন্ট এবং রেজাল্ট দুইটা টেবিল রয়েছে। এই দুইটা টেবিলের মধ্যে একটা কমন কি ফিল্ড রয়েছে, সেটা হলো স্টুডেন্ট আইডি। এই ফিল্ডের উপর ভিত্তি করে এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে টেবিল দুইটি এই ডেটাবেসে সংরক্ষণ করা যায়। তাই এই ডেটাবেসটাকে আমরা বলতেছি
রিলেশনাল ডেটাবেস। এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা নতুন একটা টেবিল কিন্তু তৈরি করতে পারি। দেখি কিভাবে সম্পর্কটা স্থাপন করা যায়। যেমন স্টুডেন্ট আইডি 101 102, স্টুডেন্ট নেম অনিক, এজ, জিপিএ, গ্রেড, এজ 5.00, no sorry, এজ 15, জিপিএ 5.00, গ্রেড A+। অপূর্ব এজ 17, জিপিএ 4.5, গ্রেড A। এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা নতুন একটা টেবিল তৈরি করতে পারি। অর্থাৎ এই স্টুডেন্ট আইডি 101 দ্বারা আমরা বুঝতে পারি 101 আইডি যার, তার নাম হলো অনেক, তার এজ হলো 15। আবার এই 101 রোল দ্বারাই আমরা জানতে পারি ও জিপিএ 5 পেয়েছে এবং তার গ্রেড হলো A+। তার মানে হলো এই যে 101 অনেক এজ, জিপিএ হলো 5, গ্রেড হলো কত A+। তার মানে এই দুইটা টেবিল সম্পর্ক স্থাপন করে সংরক্ষণ করা হয়েছে। তাই আমরা এই ডেটাবেসটাকে আমরা বলছি রিলেশনাল ডেটাবেস। তাহলে সাধারণ ডেটাবেস কাকে বলে? বললাম যে ডেটাবেসে একটি টেবিল অথবা সম্পর্কবিহীন একাধিক টেবিল বিদ্যমান তাকে বলা হয় সাধারণ ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস কাকে বলে? যে ডেটাবেসে সম্পর্কযুক্ত 2 বা ততোধিক টেবিল বিদ্যমান তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। তোমাদের মধ্যে অলরেডি আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি, মানে বোঝাতে গিয়ে কয়েকটা টার্ম ইউজ করেছি, যেমন ফিল্ড, রেকর্ড। এই বিষয়গুলো শুনে মনে হচ্ছে যে আসলে ফিল্ড বা রেকর্ড কি। আসো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, ফিল্ড বা রেকর্ডটা কি। এখন আমরা দেখব ডেটাবেজের উপাদান। ডেটাবেজের উপাদান 4টি। ফিল্ড, এর আরেকটা নাম বলা যেতে পারে অ্যাট্রিবিউট। 2 নম্বর হলো রেকর্ড। 3 নম্বর হলো টেবিল বা ফাইল। 4 নম্বর হলো ডেটা। ডেটাবেজের উপাদান এই হলো 4টি। 1 নম্বর হলো কি? ফিল্ড। 2 নম্বর হলো রেকর্ড। 3 নম্বর হলো টেবিল। 4 নম্বর হলো ডেটা। পরীক্ষায় খুবই আসে ফিল্ড কি, রেকর্ড কি, বা ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি, এগুলো খুবই আসে। তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝো। অ্যাট ফার্স্ট আমরা জানি ফিল্ডটা কি। ফিল্ড কি? ফিল্ড হলো, আমরা যদি খুব সিম্পল করে বলি তাহলে ফিল্ড হলো কোন একটি টেবিলের প্রত্যেকটা পৃথক পৃথক সেলকে ফিল্ড বলে। আমরা জানি একটা টেবিল তৈরি হয় কতগুলো সেলের সমন্বয়ে। যেমন আমরা যদি একটা টেবিল ধরে নিই তাহলে এই টেবিলের ক্ষেত্রে এটাকে আমরা ধরে নিলাম 2 বাই 2 একটি টেবিল, অর্থাৎ এখানে 2টা কলাম রয়েছে, কলাম 1, কলাম 2, এবং 2টা রো রয়েছে, রো 1, কলাম রো 2। এই হলো 2টা। তাহলে এখানে 4টা সেল উৎপন্ন হয়েছে। যেমন প্রথম সেলটার নাম কি? প্রথম সেলটার নাম হলো রো 1, সেল 1 বা কলাম 1। দ্বিতীয় সেলটার নাম কি? রো 1, কলাম 2। দেন এই সেলটার নাম কি? রো 2, কলাম 1। এই সেলটার নাম কি? রো 2, কলাম 2।
তার মানে আমরা জানি যে টেবিল কতগুলো সেলের সমন্বয়ে তৈরি হয়। তো এই যে প্রত্যেকটা সেল, এই সেলগুলোকে আমরা পৃথক পৃথকভাবে বলতেছি ফিল্ড। কি বলতেছি? ফিল্ড। তাহলে এই আমরা যদি একটা স্টুডেন্ট টেবিল ধরে নিই, তাহলে এই স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে আমরা এইগুলোকে সবগুলোকে পৃথক পৃথকভাবে, যেমন স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্ট নেম, এজ, 101, অনিক, এই সবগুলোকে আমরা এক একটা কি বলতে পারি? ফিল্ড বলতে পারি। অথবা আমরা আরও একটা ডেফিনেশন দিতে পারি যে ডেটা টেবিলের ক্ষেত্রে যার উপর ভিত্তি করে ডেটা এন্ট্রি বা ইনপুট করা হয় তাকেও ফিল্ড বলা হয়। যেমন এই কথাটা কেমন হলো যে যার উপর ভিত্তি করে ডেটা ইনপুট করা হয় তাকে ফিল্ড বলে। কথাটা কেমন হলো একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি এখানে এই টেবিলটায় পুনরায় লিখি, যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এজ। আচ্ছা বলো তো, আমি স্টুডেন্ট আইডি, এই আইডি বরাবর, অর্থাৎ এই আইডি বরাবর যদি আমি কোনো ডেটা সংরক্ষণ করি, তাহলে আমি এখানে চাইলে কি অনেক এই নামটা লিখতে পারবো? এটা লেখা সম্ভব না, কারণ আইডি কখনো মানুষের নেম হয় না, দ্যাট মিনস ক্যারেক্টার হয় না। তাহলে এখানে কি হবে? এখানে হবে আসলে সংখ্যা, এরকম সংখ্যা হবে। তাহলে ঠিক ওই কলাম বরাবর এখানেও কি হবে? সংখ্যা হবে। তারপরে স্টুডেন্ট নেম, নেম বরাবর যখন আমরা স্টুডেন্ট নেম বরাবর ডেটা যখন এন্ট্রি করব, তখন নিঃসন্দেহে আমরা এখানে যদি এরকম 15 বা 17 ইউজ করি তাহলে কিন্তু হবে না। তার মানে স্টুডেন্ট নেম বরাবর আমাকে যে কাজটা করতে হবে সেইটা হলো আমাকে এখানে ক্যারেক্টার ইনপুট করতে হবে। কি ইনপুট করতে হবে? ক্যারেক্টার, অর্থাৎ অনিক, তারপরে এখানে অপূর্ব। তার আমরা কি কাজ করতেছি এখানে? যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এর উপর ভিত্তি করে আমরা ডেটা ইনপুট করতেছি, কাজে এগুলোকে আমরা বলি কি? ফিল্ড। আশা করি ফিল্ড বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো ফিল্ডটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা যেতে পারে। ফিল্ডের ডেফিনেশন আরেকটা দেওয়া যায়। তাহলে কি? আমরা একটু আগে যে টেবিলটা দেখলাম বা এটা দেখি এখন, আমরা যদি একটা টেবিল থেকে ফিল্ড ডিটারমিনেট করি তাহলে আমরা এইভাবে বলতে পারি, একটা টেবিলের প্রত্যেকটা কলামকে ফিল্ড বলে। কলামকে ফিল্ড বলে। কোন টেবিলের প্রত্যেকটি কলামকে পৃথক পৃথকভাবে কি বলে? ফিল্ড বলে। এইভাবে আমরা ডেফিনেশনটা দিতে পারি। তাহলে টেবিলের প্রত্যেকটি কলামকে ফিল্ড বলে। এবার আসো যে ফিল্ডের প্রকারভেদ। ফিল্ড বা অ্যাট্রিবিউটকে দুইটা ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হলো সাধারণ অ্যাট্রিবিউট বা ফিল্ড, দুই নম্বর হলো মিশ্র অ্যাট্রিবিউট বা ফিল্ড। আসলে অ্যাট্রিবিউট কথাটা কেমন যেন মনে হচ্ছে তোমাদের। অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য, অর্থাৎ যার সাহায্যে কোনো একটি ডেটা টেবিলের বৈশিষ্ট্য প্রকাশ করে তাকেও কিন্তু অ্যাট্রিবিউট বলে বা ফিল্ড বলে। যেমন আমরা স্টুডেন্ট টেবিলের এখানে বৈশিষ্ট্যটা প্রকাশ করছি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এজ। তো এগুলোকে যেমন ফিল্ড বললাম তেমন আমরা অ্যাট্রিবিউটও বলতে পারি। এই কারণে আসলে ফিল্ডের আরেকটা নাম হলো অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট বা ফিল্ড হলো দুই প্রকার। এক নম্বর হলো সাধারণ অ্যাট্রিবিউট, দুই নম্বর হলো মিশ্র অ্যাট্রিবিউট। সাধারণ অ্যাট্রিবিউট কাকে বলে? যে ফিল্ডকে একাধিক অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না তাকে বলা হয় সাধারণ অ্যাট্রিবিউট। সহজ কথায় যে ফিল্ডকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায় না তাকে বলা হয় সাধারণ অ্যাট্রিবিউট। যেমন এই টেবিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি স্টুডেন্ট আইডি। আচ্ছা, স্টুডেন্ট আইডিকে কি কোনোভাবে ভেঙে লেখা সম্ভব না, কারণ আসলে এটা একটা নাম্বার বা সংখ্যাটাকে ভেঙে লেখা যায় না, তাই এটাকে আমরা বলতেছি সাধারণ অ্যাট্রিবিউট। তা স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে সাধারণ অ্যাট্রিবিউট হলো স্টুডেন্ট আইডি। তো পরীক্ষায় যদি আসে স্টুডেন্ট টেবিল দিয়ে বলল যে উদ্দীপক উল্লেখিত টেবিলের সাধারণ অ্যাট্রিবিউট কোনটি, তাহলে বলতে হবে স্টুডেন্ট আইডি, কারণ এটাকে ভেঙে লেখা যায় না। এরপরে আসি মিশ্র অ্যাট্রিবিউট। মিশ্র অ্যাট্রিবিউট কি? যে অ্যাট্রিবিউটকে একাধিক অংশে বিভক্ত করা যায় তাকে বলা হয় মিশ্র অ্যাট্রিবিউট। যেমন স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট নেমটা এটা একটা ফিল্ড। এই ফিল্ডটাকে আমরা চাইলে একাধিক অংশে ভেঙে লিখতে পারি। যেমন এক নম্বরে আমরা লিখতে পারি ফার্স্ট নেম, দুই নম্বর আমরা লিখতে পারি মিডিল নেম,
3 নম্বরে আমরা লিখতে পারি লাস্ট নেম। এভাবে আরও একটি অ্যাড্রেস, যদি এই টেবিলে একটা থাকতো আরেকটা কলাম অ্যাড্রেস, তাহলে এই ফিল্ডটাকে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করে লিখতে পারতাম। যেমন অ্যাড্রেসটাকে আমরা এখানে এইভাবে, যেমন ভিলেজ, তারপরে হলো ডিস্ট্রিক্ট বা উপজেলা, এইরকম বিভিন্ন অংশে আমরা বিভক্ত করে লিখতে পারতাম। তাই আমরা এক্ষেত্রে স্টুডেন্ট নেম বা অ্যাড্রেসটাকে আমরা বলতেছি আসলে মিশ্র অ্যাট্রিবিউট, কারণ এগুলোকে একাধিক অংশে বিভক্ত করা যাচ্ছে। তাহলে যে ফিল্ড বা অ্যাট্রিবিউটকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না তাকে বলা হয় সাধারণ অ্যাট্রিবিউট, আর মিশ্র অ্যাট্রিবিউট হলো যে ফিল্ড বা অ্যাট্রিবিউটকে একাধিক অংশে বিভক্ত করা যায় তাকে বলা হয় মিশ্র অ্যাট্রিবিউট। এবার চলে আসি আমরা রেকর্ড কাকে বলে। রেকর্ড হলো একাধিক ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলে। সাপোজ আমরা যদি স্টুডেন্ট নামক একটা টেবিল কল্পনা করি, তাহলে এই টেবিলের ক্ষেত্রে আমরা একটু আগেই ডেফিনেশন দেখলাম ফিল্ডের ক্ষেত্রে, যে একটি টেবিলের প্রত্যেকটি সেলকে ফিল্ড বলে। তো এই সবগুলো ফিল্ড, সাপোজ এই 3টা ফিল্ডকে যদি আমরা একত্রিত করি, তাহলে এই 3টা ফিল্ডের সমষ্টিকে আমরা বলছি কি রেকর্ড। এটাকে আমরা বলতেছি রেকর্ড। আবার এখানে তার মানে আমাদের কয়টা রেকর্ড রয়েছে? দুইটা রেকর্ড রয়েছে। এখন বলতে পারো যে স্যার স্টুডেন্ট আইডি নেম এস, এটা মিলে কি একটা রেকর্ড? না, এটা মিলে একটা রেকর্ড হবে না। আসলে এগুলো আমরা টেবিলের হেডিং হিসেবে ইউজ করছি, অর্থাৎ এগুলোর উপর ভিত্তি করে আমরা ডেটা ইনপুট করছি। এগুলো পৃথকভাবে ফিল্ড, বাট এগুলো পৃথকভাবে আসলে রেকর্ড না। এগুলো সবগুলো একত্রে রেকর্ড না। আচ্ছা, হয়তো ক্লিয়ার হলো না, তারপরে আরেকবার বলি। দেখো, আমরা যখন ফিল্ড এবং রেকর্ডের পার্থক্য পড়ব তখন বিষয়টা বলবো। যেমন ফিল্ড দ্বারা আসলে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে অর্থ বা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। যেমন এরকম হতে পারে, যেমন সেকশন যদি 2টা থাকে, একই সেকশনে 101 রুল আছে, আরেকটা সেকশনে 101 রুল আছে, তার নামও অনেক হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে দেখো যে যদি বলি 101, তাহলে এই 101 দ্বারা কিন্তু আমরা এই অনেককে কোন অনেক, এটা কিন্তু আমরা সঠিকভাবে ডিটারমিনেট করতে পারি না। সঠিকভাবে ডিটারমিনেট করতে হলে আমাকে কি করতে হবে? এই 3টা ফিল্ডকে একত্রিত করতে হবে, অর্থাৎ এই 3টা ফিল্ডকে আমাকে একত্রিত করতে হবে। তাহলে কিন্তু আমি এই অনেককে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবো। অর্থাৎ আমি যা বোঝাতে চেয়েছি তা হলো ফিল্ড দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, বাট রেকর্ড দ্বারা কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। যেমন আমি যদি বলি রোল 101 অনেক 15S, তাহলে প্রথম জন হবে। আর আমি যদি বলি রোল 101 অনেক এস 16, তাহলে হবে যে দ্বিতীয় নম্বর অনেক সে হবে। তাহলে এগুলোকে, এর জন্য আমরা আসলে ফিল্ড মানে এগুলোকে আমরা রেকর্ড বলছি না, কারণ স্টুডেন্ট আইডি নেম এজ এগুলো দ্বারা আসলে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে ইউনিকভাবে বা সঠিক রূপে ধারণা পাওয়া যায় না। তাই আমরা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এজকে আমরা ফিল্ড রেকর্ড বলছি না। তো এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা কি ফিল্ড বলতে পারি। কি ফিল্ড, কারণ এই ফিল্ডগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের টেবিলে অপারেশন করা হয়, যা আমরা স্টেপ বাই স্টেপ আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো রেকর্ড কাকে বললাম? রেকর্ড হলো একাধিক ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলে। আবার আমরা যদি ডেফিনেশনটা এভাবে দিই তাও হয় যে এই যে দেখো যে একটা রো, যেমন 101 অনেক 15, এই 3টা ফিল্ড কিন্তু একই রো বরাবর আছে। তাই আমি বলতে পারি
যে কোনো একটি টেবিলের রোকে রেকর্ড বলে। তাহলে ডেফিনেশন দুইটা, এক হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলে, অন্য কথায় কোনো একটি টেবিলের রোকে রেকর্ড বলে। আশা করি তোমরা রেকর্ড বা ফিল্ড সম্পর্কে বুঝতে পেরেছো। পরীক্ষায় অনেক সময় আসে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি হবে? আশা করি তোমরা এখন পার্থক্য লিখতে পারবা। যেমন ফিল্ড একটু লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন আমরা একটু আগেই বললাম যে স্টুডেন্ট 101, স্টুডেন্ট আইডি, নেম, অনেক, 15, এগুলো সব পৃথক পৃথকভাবে আসলে কি ফিল্ড। অর্থাৎ তার মানে কি ফিল্ড হলো রেকর্ডের ক্ষুদ্রতম অংশ। আর রেকর্ড কি? রেকর্ড হলো একাধিক ফিল্ডের সমষ্টি, একাধিক ফিল্ডের সমষ্টি। 2 নম্বর হলো, দেখো যে ফিল্ড দিয়ে কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, বা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। বাট রেকর্ডের ক্ষেত্রে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, সম্পূর্ণ কোনো বিষয় সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়, সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। 3 নম্বর পার্থক্য আমরা বলতে পারি, একটা বিষয় লক্ষ্য করলে দেখবা যে ফিল্ডের ক্ষেত্রে আমরা একটু আগে ফিল্ডের ডেফিনিশনে দেখেছিলাম যে কোনো একটি টেবিলের কলামকে ফিল্ড বলা যেতে পারে। সেক্ষেত্রে ফিল্ডের ডেটাগুলো দেখো ডুপ্লিকেট আছে, দ্যাট মিনস ডেটা রিপিটেশন আছে। যেমন এখানে স্টুডেন্ট আইডি 101 2বার আছে। তো ফিল্ডের ক্ষেত্রে ডেটা পুনরাবৃত্তি হতে পারে, বাট রেকর্ডের ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে না। তারপরে আরেকটি পার্থক্য হলো যে ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। ফিল্ডে কি থাকে? একই ধরনের ডেটা থাকে। একই ধরনের ডেটা বলতে, যেমন স্টুডেন্ট আইডি ফিল্ডটিতে শুধুমাত্র সংখ্যা আছে, আইডি নর্মালি সংখ্যা হয় তাই সংখ্যা আছে। আবার স্টুডেন্ট নেম সবসময় কি হয়? ক্যারেক্টার হয়, কাজেই এখানে ক্যারেক্টারগুলোই আছে। আবার এস সংখ্যা হয় তাই এস সংখ্যায় আছে। তাহলে আমরা বুঝলাম কি যে ফিল্ডে একই ধরনের ডেটা থাকে, বাট রেকর্ডের ক্ষেত্রে ভিন্ন ধরনের ডেটা থাকে, ভিন্ন ভিন্ন ডেটা থাকে। যেমন এখানে আমরা যদি একটা প্রথম রেকর্ডটার কথা চিন্তা করি, তাহলে আমরা প্রথম ডেটা যেটা একটা সংখ্যা, দ্বিতীয় ডেটা ক্যারেক্টার, তৃতীয় ডেটাটা আবার একটা সংখ্যা। তার মানে রেকর্ডে ভিন্ন ভিন্ন ধরনের ডেটা থাকে, বাট ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। তো পরীক্ষায় যদি আসে তোমরা আরও কিছু পার্থক্য লিখবা। আশা করি তোমরা ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা টেবিল বা ফাইল। তো আমরা ইতিপূর্বে টেবিলের ডেফিনেশন এর আগেও দেখেছি, বা একটু আগেও আমি বললাম যে কতগুলো ডেটাকে যদি আমরা রো এবং কলাম ওয়াইজ উপস্থাপন করি তাহলে সেটাকে আমরা বলি টেবিল। বাট ডেটাবেজের ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা একটু অন্যভাবে দিব। অর্থাৎ ডেটাবেজের ক্ষেত্রে আমরা টেবিলের ডেফিনেশনটা এভাবে দিব, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ডের সমষ্টিকে টেবিল বলে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, স্টুডেন্ট টেবিল। এই টেবিলে দেখো কয়টা রেকর্ড আছে? 3টা রেকর্ড আছে। এই 3টা রেকর্ড মিলে আসলে একটা টেবিল হয়েছে। টেবিলটার নাম দিয়েছে কি? স্টুডেন্ট টেবিল। তাহলে আমরা ডেটাবেজের ক্ষেত্রে টেবিলের ডেফিনেশনটা এইভাবে দেব, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ডের সমষ্টিকে টেবিল বলে। পরস্পর
সম্পর্কযুক্ত পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ডের সমষ্টিকে টেবিল বা ফাইল বলে। তাহলে আশা করি তোমরা টেবিলের ডেফিনিশনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব হলো ডেটা। তো ডেটা কাকে বলে? ডেটা হলো ডেটা টেবিলে আমরা যা কিছু ইনপুট করি, অর্থাৎ ফিল্ডের যে মানগুলো আমরা প্রদান করি, যেমন আমরা একটু আগে বললাম, যেমন এই টেবিলটার কথা, স্টুডেন্ট টেবিলটার কথা আমরা চিন্তা করি। তো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এস। তো আমরা একটু আগে বললাম যে প্রত্যেকটা সেলকে আসলে ফিল্ড বলে। তো ফিল্ডের তো একটা নির্দিষ্ট মান ইনপুট করতে হয়, এই মানটাকেই আমরা বলছি ডেটা। অর্থাৎ ডেটা টেবিলে আমরা যা কিছু ইনপুট করি তাকেই আমরা বলছি ডেটা বা ভ্যালু। যেমন স্টুডেন্ট আইডি বরাবর আমরা লিখলাম 101, তাহলে 101টা কিন্তু একটা কি ডেটা বা ভ্যালু। তারপরে আমরা যদি এখানে লিখি অনেক, তাহলে অনেকটা হলো একটা ডেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা ডেটাবেজের উপাদান 4টা দেখলাম। 1 নম্বর হলো ফিল্ড, 2 নম্বর রেকর্ড, 3 নম্বর টেবিল, 4 নম্বর হলো ডেটা। ফিল্ড কাকে বলে? আমরা বললাম যে একটি টেবিলের রোগুলো, কলামগুলোকে বলা হয় টেবিল, অথবা কোনো একটি টেবিলের প্রত্যেকটি সেলকে বলা হয় ফিল্ড। বা আরেকটি ডেফিনেশন কি বললাম, যে কোনো একটি টেবিলের কলামগুলোকে বলা হয় ফিল্ড। আচ্ছা, রেকর্ড কি বললাম, যে কোনো একটি টেবিলের রোকে বলা হয় রেকর্ড, অথবা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলে। তারপরে আমরা দেখলাম কি টেবিল কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ডের সমষ্টিকে টেবিল বলে। আর ডেটা হলো কি, যে ডেটা টেবিলে আমরা যে মানগুলো আমরা প্রদান করে থাকি তাকে আমরা বলি আসলে ডেটা। তো আজকে এ পর্যন্তই। যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের রুটিন অনুযায়ী নেক্সট ক্লাস হবে। তোমরা এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। আজকে যে বিষয়গুলো আলোচনা করছি ডেটাবেজের ক্ষেত্রে প্রাথমিক এবং খুব ফান্ডামেন্টাল জিনিস, এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।